অর্চি আসবে বলে ট্রিনা বারান্দায় দাঁড়িয়েছিল। অর্চিকে গাড়ি থেকে নামতে দেখে ট্রিনা ছুটে নিজে এসে দরজা খুলে বাইরে বেরিয়ে অর্চির কাছে গিয়ে ওর হাত ধরে বলল, তুমি খুব ভালো সময় এসেছ। তোমাকে দেখে বাবার ভালো লাগবে, আর আমার মাসি মেশোর সঙ্গে তোমার পরিচয় হয়ে যাবে। অর্চিকে নিয়ে ট্রিনা বাড়ির ভিতরে গিয়ে মাকে ডেকে বলল, মা, অর্চি এসেছে। এই সময় অনিরুদ্ধর বাবা ট্রিনার বাবার সঙ্গে কথা বলতে বলতে বসার ঘরের দিকে আসছিলেন। ট্রিনার কথা শুনে ট্রিনার মা দিদিকে নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসে হেসে বললেন, কেমন আছো অর্চি? ভালো আছি আন্টি। অর্চি এগিয়ে গিয়ে সবাইকে প্রণাম করলে অনিরুদ্ধর বাবা ট্রিনার বাবাকে জিজ্ঞাসা করলেন, তুমি নিশ্চয়ই এই ছেলেটার কথা বলছিলে? ট্রিনার বাবা বললেন, হ্যাঁ, তবে আমি জানি অর্চি এই বিষয়ে কিছু জানে না। অর্চি বুঝতে পারল ট্রিনার বাবা আর মিশোর মধ্যে ওকে নিয়ে কোনো একটা বিষয় আলোচনা হয়েছে, কিন্তু কী নিয়ে আলোচনা হয়েছে ও সেটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, আপনি কোন বিষয়ে কথা বলছেন আঙ্কেল? বাবা কিছু বলার আগেই ট্রিনা বলল, বাবা, তোমরা কি এতক্ষণ অর্চিকে নিয়ে কথা বলছিলে? তার মানে তুমি যে কারণে আপসেট হয়ে আছো সেটার সঙ্গে অর্চির কোনো সম্পর্ক আছে? ট্রিনার বাবা বললেন, যেটা জানিস না সেটা নিয়ে কোনো কথা বলিস না। আমি তো তোমাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি কিছুই বলতে চাইছো না। ট্রিনার মা স্বামীকে বললেন, আমার মনে হয় অর্চির কথাটা জানা উচিত, তুমি অর্চিকে সব কিছু বলে দাও। অনিরুদ্ধর বাবা বললেন, তোমরা কথা বলো, আমি এবারে আসি। এখন না গেলে আমার চেম্বারে যেতে দেরি হয়ে যাবে। ট্রিনা বলল, মাসি থাকবে তো? হ্যাঁ, তোর মাসির তো ছুটি। ট্রিনার মেশো চলে গেলে অর্চি বলল, আঙ্কেল, এবারে বলুন আপনারা আমাকে নিয়ে কি বলতে চাইছিলেন। ট্রিনার বাবা অর্চির পাশে বসে কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, কাল বিকালে আমাকে ক্রাইম ব্রাঞ্চ থেকে ডেকে পাঠিয়েছিল। কথাটা শুনে ট্রিনা বাবার কাছে এসে ওনার হাত ধরে বলল, কেন বাবা, তুমি কি এমন করেছো যে তোমাকে ক্রাইম ব্রাঞ্চ থেকে ডেকে পাঠালো? আর এত বড় কথাটা তুমি আমাকে বলোনি? ওর বাবা বললেন, তোকে বললে তুই অকারণে চিন্তা করবি, তাই তোকে আমরা কিছু জানাইনি। অর্চি বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না আঙ্কেল, ক্রাইম ব্রাঞ্চ আপনাকে কেন ডেকে পাঠালো? ট্রিনার বাবা সবার দিকে একবার দেখে নিয়ে বললেন, ওদের মনে হয়েছে শাম্ভবী বসুর অ্যাক্সিডেন্টের সঙ্গে আমি জড়িয়ে আছি। অর্চি উঠে দাঁড়িয়ে বলল, এসব আপনি কি বলছেন আঙ্কেল? ট্রিনার মা অর্চির কাছে এসে বললেন, এই কথা শুনে তুমি যদি এরকম রিয়াকশান করো তাহলে আমাদের অবস্থাটা একবার ভেবে দেখো। কাল থেকে তোমার আঙ্কেল দিশাহারা হয়ে আছে। কোনোভাবে যদি এই খবরটা মিডিয়া জানতে পারে তাহলে তিল থেকে তাল হতে বেশি সময় লাগবে না। ওরা কার কথা শুনে তোমার বিরুদ্ধে এত বড় অভিযোগ এনেছে বাবা? ওর বাবা দুদিকে মাথা নেড়ে বললেন, জানি না, ওরা নাকি সিসিটিভি ফুটেজ থেকে এমন কিছু তথ্য পেয়েছে যেটা থেকে মনে হয়েছে আমি এসবের সঙ্গে জড়িত। কোনো এক ট্রাক ড্রাইভারের ফোন নাম্বার আমার কাছে আছে বলে এত সমস্যা। ওই ড্রাইভার নাকি শাম্ভবীর অ্যাক্সিডেন্টের সঙ্গে যুক্ত আছে। মানে মানে তো আমিও জানি না। অর্চি জিজ্ঞাসা করল, ওই ট্রাকটা শাম্ভবীর গাড়িতে ধাক্কা দিয়েছিল, এটা প্রমাণ হয়েছে? না না, ওরা এসব আন্দাজে বলছে, কোনো প্রমাণ নেই ওদের কাছে, কারণ যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আপনি কি করে জানলেন অ্যাক্সিডেন্টের জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না? ওরা বলেছে? এটা আমার আন্দাজ। সিসিটিভি থাকলে পুলিশ এতদিন চুপ করে বসে না থেকে অনেক আগেই অ্যাকশান নিত। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে ট্রাক ড্রাইভারের মোবাইল নাম্বার কেন ছিল? ট্রিনার বাবা একটু গম্ভীর হয়ে বললেন, তুমি কি আমাকে সন্দেহ করছো? না আঙ্কেল, জাস্ট জানতে চাইছি। আমাদের অফিসের একটা অর্ডার সাপ্লাইয়ের সময় ওর ফোন নাম্বার নিয়েছিলাম, সেই ব্যাপারে ওর সাথে কয়েকবার কথা হয়েছিল। ট্রিনা বলল, এখন এসব কথা ছাড়ো বাবা। এতদিন পরে হঠাৎ শাম্ভবীর অ্যাক্সিডেন্ট নিয়ে কার এত মাথা ব্যথা হলো যে ব্যাপারটা ক্রাইম ব্রাঞ্চ পর্যন্ত চলে গেল? ট্রিনার মা বললেন, আমিও সেটাই ভাবছি। আমরা কার এমন ক্ষতি করেছি যে তোর বাবার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছে? না মা, আমরা কারো কোনো ক্ষতি করিনি, এটা ইচ্ছা করে করা হয়েছে। এতদিন সবাই চুপ করেছিল, কারো মনে হয়নি শাম্ভবীর অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করে করানো হয়েছে, কিন্তু আজ হচ্ছে। কেন বলো তো? কেন? এটা অর্চির আঙ্কেলের নির্দেশে হয়েছে। শাম্ভবীর মায়ের এত ক্ষমতা নেই যে ক্রাইম ব্রাঞ্চ পর্যন্ত যাবে। অর্চি গম্ভীর হয়ে বলল, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলেছি, তোমার আঙ্কেল আর শাম্ভবীর মায়ের ব্যাপারটা আমিই তোমাদের সামনে এনেছিলাম, তাই তোমার আঙ্কেল এটা করেছেন। তুমি কিসের ভিত্তিতে আমার কাকার বিরুদ্ধে এই কথা বলছো? আমি যেটা ভাবছি সেটা মোটেও ভুল নয়।
আমি আর তোমার বাবা হাসপাতাল থেকে ফিরে আসার কিছুদিন পরেই বাবার সঙ্গে এরকম ঘটনা ঘটল। আর একটা ব্যাপার ভেবে দেখলেই তুমি বুঝতে পারবে, খেলার জগতের কেউ কখনো শাম্ভবীর খোঁজ নিতে এসেছে বলে মনে হয় না। সেখানে ওর অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য কার এত আগ্রহ থাকতে পারে? সব তোমার আঙ্কেল করেছেন, না হলে ওই ভিখারির বাচ্চার। কথা শেষ হওয়ার আগে ট্রিনার গালে একটা চড় এসে পড়লে ট্রিনা গালে হাত চেপে ধরে বলল, অর্চি, তুমি সেদিনের মতো আবার আমাকে মারলে? অর্চি বলল, কোন সাহসে তুমি শাম্ভবীকে ভিখারির বাচ্চা বলো? কতটা জানো তুমি ওর সম্পর্কে? কথাগুলো বলে অর্চি সেই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে গেল। ব্যাপারটা এতই অপ্রত্যাশিত ছিল যে প্রথমে কেউ কিছু বলতে পারছিলেন না। ট্রিনা যখন বাবার পাশে বসে কাঁদতে শুরু করলো, তখন অনিরুদ্ধর মা বললেন, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্চি হঠাৎ এভাবে রিয়াক্ট করলো কেন? ট্রিনা কাঁদতে কাঁদতে বলল, সব কিছু ওই শাম্ভবীর জন্য হচ্ছে। ওর জন্য বাবাকে পুলিশ ডেকে পাঠিয়েছে। ওর জন্য অর্চি আজ আমার গায়ে হাত তুলল। অনিরুদ্ধর মা বোনকে জিজ্ঞাসা করলেন, অর্চির কাকা আর শাম্ভবীর মায়ের ব্যাপারে ট্রিনা এসব কী বলছে? ব্যাপারটা কি সত্যি? জানি না দিদি, আমার মাথা আর কাজ করছে না। ট্রিনা অনিরুদ্ধর মায়ের কাছে গিয়ে ওনার হাত ধরে কেঁদে বলল, তুমি তো নিজের চোখেই সব দেখলে মাসি। ওই মেয়েটার জন্য একদিন আমার স্বপ্ন ভেঙে গিয়েছিল, আর আজ ওর জন্য আমাদের এত বড় বিপদের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। কিন্তু অনিদা ওই মেয়েটার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তুমি বলো, অনিদা কি এটা ঠিক করেছে? ট্রিনার বাবা বললেন, ট্রিনা ঠিক বলেছে দিদি। যে মেয়ের জন্য আমাদের জীবনে এত প্রবলেম, অনিরুদ্ধ কি তার ট্রিটমেন্ট করে ঠিক করছে? কলকাতায় তো ডাক্তারের অভাব নেই, ওকেই কেন শাম্ভবীর দায়িত্ব নিতে হবে? অনিরুদ্ধর মা একটু চুপ করে থাকার পর বললেন, অনি ডাক্তার হিসাবে তার কর্তব্য করছে। এর সাথে পার্সোনাল লাইফকে এক করলে তো হবে না। আর ওকে আমরা বললেই কি ও ট্রিটমেন্ট বন্ধ করে দেবে? আর ওকে আর ওকে আমরা বললেই কি ও ট্রিটমেন্ট বন্ধ করে দেবে? তৃণা বলল, তার মানে তোমাদের কাছে আমাদের কোনো মূল্য নেই? এরকম কেন বলছিস তৃণা? আমি ঠিকই বলছি। আমি জানি বাবাকে ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে, তাই বাবা নিরপরাধ প্রমাণ হবেই। কিন্তু অনিদা যদি ওই শাম্ভবীর ট্রিটমেন্ট বন্ধ না করে, আমি আর কখনো তোমাদের সঙ্গে কথা বলবো না। তৃণা কাঁদছে দেখে অনিরুদ্ধর মা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ফিরে তোর দাদার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। তুই আর কাঁদিস না। ঠিক বলছো তো? হ্যাঁ। অনিরুদ্ধর মা যখন বাড়ি চলে আসছেন, তৃণার মা তখন ওনার সঙ্গে বাড়ির বাইরে এসে বললেন, আমি জানি না দিদি এসব কি হচ্ছে, তবে একজন ডাক্তারকে কি রোগীর চিকিৎসা করতে বারণ করা ঠিক হবে? না রে, আমি এটা বলতে পারবো না। তৃণা কাঁদছে বলে ওকে কথাটা বলেছি। আমি বললেও অনি কখনোই ট্রিটমেন্ট বন্ধ করবে না। আমি জানি। অনি বাড়ি ফিরলে সমস্ত ব্যাপারটা ওকে জানাবো। ডাক্তার হিসেবে একজন পেশেন্টের ট্রিটমেন্ট করলেও এই সময় ও তোদের পাশে থাকবে আমি জানি। তবে তুই ভাবিস না, আমরা সবাই তোদের সঙ্গে আছি। তৃণার বাড়ি থেকে বেরিয়ে অর্চি আজ আবার শহরের ভিড় এড়িয়ে একটা নিরিবিলি জায়গায় গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে গাড়ির মধ্যে বসে রইল। তারপর গাড়ি থেকে নেমে রাস্তার পাশে একটা গাছের নিচে ঘাসের উপরে বসে দূরে দিগন্তরেখার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে বাবা মায়ের অন্ধকার দিকটা সামনে এসেছে। আজ তৃণার বাড়িতে গিয়ে যা শুনল, তাতে অর্চির চিন্তা শক্তি যেন লোপ পেয়ে যাচ্ছিল। ওর কাকা তাহলে সেদিন এই জন্যই ওই কথাটা বলেছিলেন, প্রেমিকার বোনের মধ্যে ওকে একজনকে বেছে নিতেই হবে। তবে যাই হয়ে যাক না কেন, সত্যের পথ থেকেও সরে আসবে না। তৃণার বাবা যদি সত্যিই দোষী হন, তাহলে ওনাকে শাস্তি পেতেই হবে। ন্যায় অন্যায়ের লড়াইয়ে ও যদি নিজের বাবা মাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে, তাহলে তো তৃণার বাবার ক্ষেত্রে দ্বিধার কোনো জায়গায় নেই। হাজার চিন্তার মধ্যে অর্চির মনে শাম্ভবীর কথা বারবার ঘুরে ফিরে আসছিল। জন্মের আগে থেকেই একটা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র রচিত হয়েছিল, আজও সেটা অব্যাহত। কিন্তু এতে মেয়েটার কোনো দোষ নেই। ও কারোর কোনো ক্ষতি করেনি। কিছু মানুষ সম্পত্তির জন্য মেয়েটাকে পৃথিবীতে আসতে দিতে চায়নি। কিছু মানুষ ওর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছে, আর তারা কিছুটা সফলও হয়েছে। অর্চির মনে আছে তৃণা একবার বলেছিল, ওই শাম্ভবীর জন্য আমার সব স্বপ্ন ভেঙে গেছে। সবাই যেদিন ওকে কোর্টের বাইরে ছুঁড়ে ফেলে দেবে, সেদিন আমি র্যাকেট হাতে নেব। ওকে সবাই মিলে বোঝানো হয়েছিল যে এবারে না হয়েছে তাতে কি, পরের বারে নিশ্চয়ই জিততে পারবে। কিন্তু না, তৃণা কিছুতেই এই হার মেনে নিতে পারেনি। মোট কথা, ও শাম্ভবীর মতো একটা মেয়ের কাছে নিজের হার মানতে পারেনি।
আর কন্যা স্নেহে অন্ধ হয়ে ট্রিনার বাবা এরকম একটা কাজ করেছেন। কিছু তো একটা ব্যাপার আছে, না হলে বিনা কারণে ক্রাইম ব্রাঞ্চ ট্রিনার বাবাকে ডেকে পাঠাতো না। অনেক ভাবার পর অর্চি উঠে গাড়িতে গিয়ে বসল। এরকম একটা কাজ ট্রিনার বাবা একা নিশ্চয় করেননি। শাম্ভবী কবে, কখন, কোন রাস্তায় এয়ারপোর্টে যাচ্ছে এটা জানা ওনার পক্ষে সম্ভব নয়। অর্চির হঠাৎ কয়েকদিন আগের কথা মনে পড়ল। সেদিন রাতে ট্রিনাদের বাড়িতে ডিনার করার সময় ট্রিনার বাবার কাছে একজনের ফোন এলে উনি উঠে বাইরে কথা বলতে গিয়েছিলেন। জিজ্ঞাসা করতে বলেছিলেন ওনার এক বন্ধু ফোন করেছেন। কথা প্রসঙ্গে জানা যায় ভদ্রলোক শাম্ভবী বসুর কোচ। ওদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। আরও একটা নাম হঠাৎ ওর মনে এলো, অনিতা পাতিল। শাম্ভবীর জায়গায় মেয়েটিকে নেওয়া হয়েছে। এই মেয়েটা আগে শাম্ভবীর কোচের কাছে ট্রেনিং নিয়েছিল। তাহলে কি ট্রিনার বাবা বন্ধু অজিত শর্মার কাছে মেয়ের ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করবেন? নিশ্চয়ই তাই। ট্রিনার বাবার মতো মানুষ অকারণে কারোর সঙ্গে বন্ধুত্ব করেন না। মেয়ের মুখে হাসি দেখার জন্য উনি সব পারেন। ওর বারবার একটা কথা মনে হচ্ছে, কিছু তো একটা গণ্ডগোল আছে, কিন্তু সেটা যে কি কিছুতেই বুঝতে পারছে না। অর্চি আর দেরি না করে কাকাকে ফোন করল। অর্চি যখন ফোন করল, আদিত্য তখন ওনার উকিলের সঙ্গে কথা বলছেন। উনি ফোন ধরতেই অর্চি বলল, কাকা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কি এখন আমার সঙ্গে দেখা করতে পারবে? আমি এখন একটা দরকারি বিষয়ে কথা বলছি, বিকালে ফ্রি থাকব। আমি তাহলে তোমাকে বিকালে ফোন করব। আদিত্যর এক বন্ধু হাইকোর্টের উকিল। উনি ওনার বন্ধুর সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন। আদিত্য কথা শেষ করে উঠে দাঁড়িয়ে বললেন, তুই তাহলে সব কিছু রেডি করে রাখিস। এই নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই যেভাবে বলেছিস আমি সেইভাবেই সব কিছু করব। তবু একবার ভেবে দেখতে পারতিস, তোর নিজের জন্য কিছু তো রাখা দরকার। আদিত্য হেসে বললেন, চাকরি করে যে টাকাটা পাই আমার পক্ষে সেটাই যথেষ্ট। বাকি যেটা ছিল সেটা তো নামেই শুধু আমার ছিল, কখনো খোঁজ করেও দেখিনি। আমার সব কিছু যাদের প্রাপ্য তাদের হাতে সব তুলে দিতে চাইছি। ওরা আমার কাছে থাকলেই হবে। এছাড়া আমার নিজের জন্য আর কিচ্ছু চাই না। আদিত্য বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে একটা ফার্নিচারের দোকানে ফোন করে বললেন, আমি যে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো সময় মতো পেয়ে যাব তো? দোকানের মালিক বললেন, হ্যাঁ স্যার, আপনি ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দেব। ওখান থেকে বেরিয়ে আদিত্য উর্মিলাকে ফোন করে জিজ্ঞাসা করলেন, ওদিকের খবর কি? ওর মুড কিছু বুঝতে পারছো? না, কিছুই তো বলছে না, মুখ গোমরা করে বসে আছে। ওকে আর আমাকে নিয়ে কিছু বলতে যেও না। ও যদি আমাকে মেনে নিতে না পারে জোর করে কোনো লাভ নেই, শুধু শুধু উত্তেজিত হয়ে আরও অসুস্থ হয়ে পড়বে। গোপামা বলে গেছেন ওকে আর কিছুদিন সময় দিতে। এতদিনের জমানো অভিমান একদিনে যাবে না। আমি সেই জন্যই এখন আর ওর সামনে যাব না। বিকেলে ভিজিটিং আওয়ারে উর্মিলা মেয়ের সঙ্গে দেখা করতে এলে একজন নার্স ওনাকে বললেন, ডক্টর অনিরুদ্ধ আপনাকে ওনার চেম্বারে গিয়ে দেখা করতে বলেছেন। উর্মিলা অনিরুদ্ধর সঙ্গে দেখা করতে গেলে ওনার অ্যাসিস্ট্যান্ট বললেন, আর দুটো পেশেন্ট দেখার পর স্যার ফ্রি হয়ে যাবেন, আপনি একটু ওয়েট করুন। পেশেন্ট দেখা হয়ে গেলে অনিরুদ্ধ ওনার অ্যাসিস্ট্যান্টকে বললেন উর্মিলাকে ভিতরে আসার জন্য বলতে। উর্মিলা চেম্বারের ভিতরে গেলে অনিরুদ্ধ ওনাকে বসতে বলার পর বললেন, আজ আমি পেশেন্টের ট্রিটমেন্ট ছাড়া যদি অন্য বিষয়ে কোনো কথা বলি কিছু মনে করবেন না তো? উর্মিলা হেসে বললেন, তুমি যা বলতে চাও বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না। তবে আমি আর তোমাকে আপনি বলে সম্বোধন করতে পারবো না। তোমাকে দেখে তোমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এইটুকু বাচ্চা ছেলে, আজ কত বড় হয়ে গেছো। আপনিও তো সেই আগের মতো নেই। নাটকের শকুন্তলার ভূমিকায় অভিনয় করতে গিয়ে আপনার জীবনটাও কিছুটা সেরকম হয়ে গিয়েছিল। উর্মিলা চুপ করে আছেন দেখে অনিরুদ্ধ বললেন, আমি ভেবেছিলাম শাম্ভবীকে আরও কিছুদিন হাসপাতালে রেখে দেবো, কিন্তু এখন ভেবে দেখলাম ওর যা মানসিক অবস্থা তাতে ওকে বাড়িতে আপনাদের কাছে রাখাই ঠিক হবে। বাবার প্রতি ওর যতই অভিমান থাক, একই বাড়িতে থাকলে আস্তে আস্তে সেটা চলে যাবে। হাসপাতাল আর বাড়ির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ওর এখন জার্নি করলে খুব একটা প্রবলেম হবে না। নির্দিষ্ট সময়ে ওকে হাসপাতালে আনলেই হবে। কদিন পর থেকে ওকে আর রোজ হাসপাতালে আনার প্রয়োজন হবে না। একটু ভাবার পর উর্মিলা বললেন, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলুন। আমি জানি তুমি খুব ব্যস্ত থাকো, তবুও যদি কখনো প্রয়োজন হয় তোমাকে ডাকলে আমাদের বাড়িতে যাবে তো? নিশ্চয়ই যাব। তবে আরও একটা বিষয়ে কথা বলার আছে। আপনারা নিশ্চয়ই চান আপনার মেয়ে খেলা কন্টিনিউ করুক। সেটা তো চাইবই, কিন্তু ও কি আর পারবে? মুখে যতই বলি না যে সব ঠিক হয়ে যাবে,
সত্যিটা তো আমরা সবাই জানি। আপনার মুখে এই কথাটা একদম মানায় না। চেষ্টা করলে সব হবে। আপনার মেয়ে অনেক ছোট। ওর মাথায় এখন খেলার চিন্তা ছেড়ে বাবার প্রতি অভিমানের পাহাড় জমে আছে। ওর মাথায় এখন খেলার চিন্তা ছেড়ে বাবার প্রতি অভিমানের পাহাড় জমা হয়ে আছে। কিন্তু এভাবে তো চলতে দেওয়া ঠিক হবে না। খেলতে না পারলে ও মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়বে। ওকে এবারে আস্তে আস্তে ওর আসল জায়গায় ফিরিয়ে আনতে হবে। কিন্তু সেটা কিভাবে করব? ও এখন বাঁ হাতের পরিবর্তে ডান হাত বেশি করে ব্যবহার করতে শিখে গেছে। এখন থেকে এটাকেই আমাদের কাজে লাগাতে হবে। প্রত্যেকটা মানুষ জন্মগত কিছু বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আসে। এটার উপরে নির্ভর করে তাদের কিছু অভ্যাস তৈরি হয়। জোর করে এই অভ্যাস পাল্টানো উচিত নয়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী সব অভ্যাস পাল্টানো যায়। জন্মগত অভ্যাস ত্যাগ করানো খুবই কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? হ্যাঁ, ওর বাবা ঠিক এই কথাটাই বলেছে, কিন্তু ওকে কে বোঝাবে? ও তো সব বুঝেও কিছু বুঝতে চাইছে না। অনিরুদ্ধ হেসে বললেন, আপনার মেয়ে আমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয়েছে, তাই বন্ধু হিসাবে এই দায়িত্বটা আমিই নিলাম।